তার চাকরিটা সেদিন হয়েছিল দীপঙ্করের। নিপেনবাবুর সঙ্গেই আপিসে যেতে হলো। তিনি নিজে নিয়ে গেলেন। বাস থেকে নেমে আপিসটার চেহারা দেখেই কেমন যেন সমস্ত শরীরটা চিরচির করে উঠল। এত বড় বাড়ি, লাল রং। বাড়িটার কোটরে কোটরে অসংখ্য মানুষের মাথা দেখা যাচ্ছে বাইরে থেকে। লম্বা লম্বা বারান্দা, জানালার ওই পারে আরও অনেক মানুষ নিশ্চয়ই আছে। বাড়িটা দেখেই মানুষের সংখ্যা কল্পনা করা যায়। পাগড়ি পরা চাপরাশি বিয়ারারা এই দিক ওদিক ঘোরাফেরা করছে। হঠাৎই যেন দীপঙ্করের বড় ভয় করতে লাগলো। সারা জীবন, প্রতিদিন, প্রতিটি দুপুর এইখানেই কাটাতে হবে। এর ভেতরে তার চাকরি হচ্ছে। মার অনেক দিনের স্বাদ আশা পূর্ণ হতে চলেছে। যে সে আপিস নয়, সরকারি আপিস, গভর্নমেন্ট আপিস। একবার যেখানে ঢুকতে পারলে সারা জীবনের জন্য আর চাকরি যাবার ভাবনা থাকে না। কিন্তু তার তো আনন্দ হওয়াটাই উচিত ছিল সেই দিন। মনে আছে, নিপেনবাবু তার দিকে লক্ষ্য করে বলেছিলেন, কি হলো তোমার? পায়ে ফোসকা হয়েছে নাকি? আজ্ঞে না। তাহলে শরীর খারাপ? কই না তো। তাহলে আমার মন মরা দেখাচ্ছে কেন? একটা কথা তোমায় বলে রাখছি, এই বাবুরা কিংবা চাপরাশি কিংবা ওই কম্পাউন্ডার যদি কিছু চায় দেবে না। দীপঙ্কর বললে, কি চাইবে? এই ধরো টাকাটা শিকেটা যদি চায়, পান খেতে কিংবা চা খেতে আমার নাম করে দেবে, বুঝলে? সমস্ত জিনিসটাই যেন একটা যান্ত্রিক নিয়মে হয়ে গেল। এস্টাবলিশমেন্ট সেকশন থেকে শুরু করে হাসপাতাল, মেডিকেল এক্সামিনেশন পর্যন্ত অনেকবার নিজের নাম ধাম কুলুজির পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল। সবাই এক একবার করে জিজ্ঞেস করলে, কার লোক আপনি? দীপঙ্কর বললে, নিপেনবাবুর, ট্রাফিক অফিসের সুপারভাইজার। তা আর কিছু বলতে হলো না। নিপেনবাবু 2 দিন বাদে রিটায়ার করবেন। অনেক দিনের লোক। ওই যখন ঢেড়া পিটিয়ে কেরানি আনতে হতো সেই আমলের। তখন রেলের অফিসে ভদ্রলোক ঢুকত না। ওখানে বিদ্যার তেমন দরকার নেই, বুদ্ধি না থাকলেও কাজ চলে। ওখানকার ইংরেজি আলাদা, ওখানকার চাল চলনই আলাদা, কারোর সঙ্গে কারোর মেলে না। 19 শতাব্দীর মাঝামাঝি থেকে কবে কটা কোম্পানি মাটি আর পাথর কেটে কেটে দেশের বুক চিরে লোহার লাইন বসিয়ে মোটা মুনাফার পাকা বন্দোবস্ত করতে এসেছিল, সাদা চামড়ার সেই সব কর্মচারীরা এই দেশের লোকেদের হাতে খড়ি দিলে, ও আ ক খ শেখালে, আর কবে সব ঘটনা ঘটল তার কোনো হদিশ হিসেব কোনো মিউজিয়ামে পাওয়া যাবে না। কিন্তু পাওয়া যাবে রেল অফিসের রেকর্ড সেকশনে। একদিন কোন সাহেব ড্রাফট লিখেছিল খাগের কলমে, কোন সাহেব মোটা পেন্সিল দিয়ে দুর্বোধ্য নোট দিয়েছিল কোন ফাইলে। রেলের অফিসে তা চিরস্থায়ী বেদবাক্য হয়ে আছে। রেলের বিধানে তা গীতা, আর গীতার মতোই অবশ্য পাঠ্য, গীতার মতোই তা অবশ্য পালনীয়। ইংরেজি গ্রামারের আইন কানুন রেলের জন্য ভারী উদার। নেসফিল্ড সাহেব যদি রেলের অফিসে চাকরি পেতেন তাহলে হয়তো ঘেন্নাতে আত্মহত্যাই করতেন, কারণ রেলের বইকরণেরা খাস বিলেতের জাত রেলওয়েম্যান, আর নেসফিল্ড সাহেব নেহাতি ইংরেজি নবিশ। তা প্রথম প্রথম দীপঙ্করও একটু ঘাবড়ে যেত। কেজি দাসবাবু ডি গ্রেডের সুপারভাইজার তখন বলতেন, ওহে, এ তোমার ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, এ হলো গিয়ে রেল কোম্পানি। দীপঙ্কর বলতো, তা রেল কোম্পানি বলে কি ইংরেজিটাও আলাদা? তা কেজি দাসবাবু ভয়ানক চটে যেতেন তর্ক করলে। বলতেন, আবার তর্ক করছো তুমি? দেখেছো অশ্ব সাহেবের নিজের হাতের ডাব? এই দেখো। এই বলে কেজি দাসবাবু ফাইলের তলা 30 বছর আগের ফলিও বার করতেন আর সাহেবের দেব হস্তের লেখা দেখিয়ে দিতেন, আর সগর্বে সগৌরবে লেখাটার দিকে চেয়ে থাকতেন খানিকক্ষণ। যেন হস্তলিপি দেখছেন না তিনি, যেন দুর্লভ দেব দর্শন করছেন। আর তারপর বলতেন,
তোমরা তো কিছু পড়াশুনো করবে না কেন? ছুটির পর এগুলো পড়তে পারো না? ছুটির পর বাড়ি না গিয়ে একটু লেট আওয়ার্স থেকে যদি এইসব ফাইলগুলো পড়ো, তাতেও তো কত উপকার হয়, কত জিনিস শিখতে পারো। কিন্তু না, তা তো তোমরা করবে না। নিপেনবাবুর কাছে যেতেই তিনি বললেন, কি হলো, খাতায় নাম উঠে গেছে? দীপঙ্কর বললে, হ্যাঁ, জার্নাল সেকশনে বসিয়ে দিয়েছে। তা চেয়ার টেবিল পেয়েছো? হ্যাঁ, কিন্তু বড্ড ছাড় পোকা চেয়ারগুলোতে। নিপেনবাবু রেগে গেলেন, বললেন, এই তোমাদের বড় দোষ। তাই একটু ছাড় পোকাও থাকবে না? আর ছাড় পোকা থাকলেই বা, এখানে তো আর তুমি শুতে আসছো না। তোমার চাকরি করে দিতে হবে, আবার ছাড় পোকাও মেরে দিতে হবে নাকি আমাকে? নিপেনবাবু রাগ করে মুখটা খানিকক্ষণ গম্ভীর করে রইলেন, আর তারপর বললেন, যাও, রেকর্ড সেকশন থেকে একটা পিচবোর্ড নিয়ে পেতে বসোগে যাও। তা প্রথম দিন কেজি দাসবাবুর কী দয়া হলো কে জানে, বললেন, আজকের দিনটা সকাল সকাল বাড়ি যান, কাল 10:30টায় ঠিক আপিসে আসবেন। প্রথমে মনে হলো শুনতে যেন ভুল হয়েছে, কিন্তু পাশের গাঙ্গুলিবাবু বললেন, যান না সেনবাবু, বড়বাবু যখন বলেছেন বাড়ি যান। সাত সকালে আপিসে ঢোকা থেকে শুরু করে দীপঙ্করের মনটা কেমন যেন বিষিয়ে গিয়েছিল। এই এত বড় বাড়ি, এই এত লোক, এত ফাইল, আর তারপর এই এত ছাড়পোকা, সমস্ত কিছু নিয়েই যেন দমটা বন্ধ করে দিয়েছিল তার। এর জন্যই এতদিন পরিশ্রম করেছে নাকি সে? এই চাকরির জন্যই এত কার্লাইল, এত শেক্সপিয়ার, এত জর্জ দ্য ফোর্থ পড়েছে নাকি? এতদিন ধরে এর যোগ্যতা অর্জন করতেই তার মাকে দাসীবৃত্তি করতে হয়েছে। 33 টাকা, 33 টাকার যোগ্যতার জন্য এত পরীক্ষা, এত পাস, এত নোট লেখা। কোথায় গেল সেই রুশো, সেই কার্ল মার্কস, সেই কান্ট, হেগেল, নিটসে, শোপেনহাওয়ার? তারা সবাই যেন এইখানে এসে এই ছারপোকা রাজ্যে মরে পচে পিষে থেতলে গুড়িয়ে গেছে। তাদের সব আত্মারাই যেন এখানে এসে হন সাহেব, কেজি দাসবাবু, গাঙ্গুলি বাবুতে পরিণত হয়ে গেছে এক মুহূর্তেই। মনে হলো অমলবাবুর অত লেকচার, প্রাণমথবাবুর সব টাকা যেন এক নিমিষেই জল হয়ে গেল। দীপঙ্কর জার্নাল সেকশনের 4টে দেওয়ালের মধ্যে বসে বসে কাঁদতে লাগল, আর মনে পড়ল সক্রেটিসের কথাটা, টু এ গুড ম্যান, whether alive or dead, no evil can happen, nor are the gods indifferent to his well-being. দীপঙ্কর তো কারোর কোনো ক্ষতি করেনি, কারোর ওপর কোনো অন্যায় করেনি। তাহলে কেন সে এই জার্নাল সেকশনে এলো? কেন এত জায়গা থাকতে রেল কোম্পানির এই আড়তে এসে হাজির হলো সে? কোথায় রইল তার ভগবান? কোথায় রইল তার ভালোত্ব? কাজ করতে করতে গাঙ্গুলিবাবু একবার বললেন, আপনি তো বিএ পাস না, ভদ্রলোকের ছেলে হয়ে এখানে এলেন? দীপঙ্কর কেমন যেন অবাক হয়ে গেল, বললে, তা আপনি কেন এলেন? আমার কথা আলাদা। দীপঙ্কর বললে, আলাদা কেন? গাঙ্গুলিবাবু বললেন, সে আরেকদিন বলবো, আপনি ছুটি পেয়ে গেছেন, বাড়ি চলে যান। প্রথম দিন, চাকরির প্রথম দিনটা দীপঙ্করের মনে থাকবে, যেমন মনে থাকবে লুকিয়ে লুকিয়ে লক্ষ্মীদের নাচ দেখা, আর যেমন মনে থাকবে সতীর 4টে পয়সা ছুঁড়ে দেওয়া। সমস্ত জায়গাটাই যেন গম গম করছে, পুরনো ফাইল আর জার্নালের গন্ধ। গন্ধ নয়, দুর্গন্ধ, আর তার সঙ্গে ধুলো, 100 বছরের ঘুমন্ত ধুলো। দীপঙ্কর দৌড়ে বাইরে এসে দাঁড়ালো। কয়েকটা গুর্খা দারোয়ান পাহারা দিচ্ছে উর্দি পরে। এত জাঁকজমক করে পাহারা দিচ্ছে কাদের?
ওই সাদা চামড়া সাহেবদের, নাকি ওই ফাইল ধুলো আর ছাড়পোকাদের, নাকি ওই কেরানিদের? আশ্চর্য, মাত্র একটা দাসখতে দীপঙ্কর হাজার হাজার লাখ লাখ কেরানির একজন হয়ে গেল এক মুহূর্তেই। দুপুরবেলা রাত্রের স্বপ্নটার কথা আবার মনে পড়ল। সতী নিজে এসেছিল, নিজে ক্ষমা চেয়ে গেছে, চড় মেরেছে বলে মাপ চেয়ে গেছে। সেই দুপুরবেলার পিচ গলানো রাস্তার উপরেই যেন হঠাৎ গভীর রাত নেমে এলো। ঝাঁঝা করা রোদ্দুর যেন এক নিমিষে মিলিয়ে গেল চোখের সামনে থেকে। দীপঙ্করের মনে হলো দক্ষিণের হাওয়ার সঙ্গে সতীর গায়ের মাখা পাউডারের গন্ধটা আবার ভেসে এলো হঠাৎ। মোড়ের মাথায় হঠাৎ একটা চিৎকারে যেন চমক ভাগল দীপঙ্করের। ধর্মতলা, বউবাজার, শেয়ালদা, শ্যামবাজার। দীপঙ্করও চেঁচিয়ে উঠল, রোকে রোকে! বাসটা প্রায় ছেড়েই দিচ্ছিল, আর একটু হলেই। দৌড়ে উঠে ভেতরে গিয়ে বসল দীপঙ্কর। এতক্ষণ মনেই ছিল না, সমস্ত দিনটা যেন খুব বিশ্রী কেটেছে। সেই নিপেনবাবু আর নিপেনবাবুর উপদেশ, আর কেজি দাসবাবুর ডাফট আর বস্তা পচা ফাইল আর জার্নাল। স্কুল কলেজেও এত খারাপ লাগেনি কখনো। সেখানে ভাঙা ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুল, কালীঘাট হাই স্কুল, সাউথ সারবাবান কলেজ, বাড়ি হিসেবে কোনোটাই ভালো নয়। সেখানেও লক্ষণ সরকার ছিল, ফটিক ছিল, কলেজের মধ্যেও কত ছেলে ছিল। তারা হাজরা পার্কের ভেতরে বসে পশ্চিম দিকের বাড়িগুলোর দিকে চেয়ে কত রকম মন্তব্য করত, সিগারেট খেতে খেতে আর বিড়ি খেতে খেতে। 4 বছরের কলেজ জীবনে কারোর সঙ্গেই ঘনিষ্ঠতা করতে পারেনি দীপঙ্কর। ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুলের পর আর কোনো স্কুলকেই ভালোবাসতে পারেনি। মনে আছে, প্রফেসররা লেকচার দিয়ে যেতেন আর ক্লাস শেষ হলেই চলে যেতেন। কারোর সঙ্গে তেমন ব্যক্তিগত আলাপ হয়নি, এক অমলবাবু ছাড়া। বড় লজ্জা করত ক্লাসের মধ্যে দাঁড়িয়ে কিছু জিজ্ঞেস করতে। ক্লাসের এক কোণ থেকে লেকচার শুনে আবার সকলের শেষে বেরিয়ে চলে আসত। কিন্তু সেই দিন অনেক দ্বিধা সংকোচ এড়িয়ে লাইব্রেরির মধ্যে ঢুকেছিল দীপঙ্কর। ওইদিকে জগৎ হরিবাবু তখন ছেলেদের কাছ থেকে মাইনে নিচ্ছেন। স্যার, অমলবাবু 4th ইয়ারের ক্লাস করে এসে একটু জিরিয়ে নিচ্ছিল তখন। এদিকে নজর ছিল না। দীপঙ্কর ডাকতেই চোখ তুললেন, বললেন, কি চাও? দীপঙ্কর বললে, আমার নাম দীপঙ্কর সেন। আপনি আমায় দেখা করতে বলেছিলেন লাইব্রেরিতে। অমলবাবুর কিছুই মনে পড়ল না। বললেন, কি জন্য বলো তো? আমার তো কিছু মনে পড়ছে না। দীপঙ্কর সমস্তটাই খুলে বললে, কেন ভালো লোক, সৎ লোক কষ্ট পায় সংসারে। জানাশোনা যত লোক আছে তাদের মধ্যে যারা ভালো লোক সবাই কষ্ট পাচ্ছে স্যার। অত্যাচার, অন্যায়, পীড়ন সব সহ্য করতে হচ্ছে। তবে কি সক্রেটিসের কথা সব মিথ্যে? অমলবাবু কথাটা শুনে দীপঙ্করের আপাত মস্তক একবার দেখে নিলে, বলে, মনে পড়েছে, কিন্তু এতদিন কলেজে পড়াচ্ছি, এর আগে কেউ আমাকে এই প্রশ্ন করেনি। তুমি এর আধ্যাত্মিক ব্যাখ্যাটা চাও নাকি ইকোনমিক ব্যাখ্যা চাও? দীপঙ্কর চুপ করে রইল। অমলবাবু বললেন, বুঝেছি, তবে শোনো। অমলবাবুর লাইব্রেরির সেই অন্ধকার ঘরে বসে সেদিন যেই ব্যাখ্যাটা করেছিলেন সেটা আজও মনে আছে দীপঙ্করের। আজ অমলবাবু মারা গেছেন। কোথায় গেছেন অমলবাবু? আর কোথায় গেছে সেই সাউথ সারবাবান কলেজ? সেই বাড়িও নেই, সেই কলেজও আর নেই। তবু কথাগুলো মনে আছে। সেই দক্ষিণেশ্বরের কথা, পরমহংসদেবের কথা। পরমহংসদেব তখন বেঁচে। 1100 ক্রোশ দূর থেকে এক সাধু এসেছেন। দক্ষিণেশ্বরে এসে স্বামী বিবেকানন্দকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভক্তের এত দুঃখ কেন? বিবেকানন্দ বললেন, দ্য স্ক্যাম অব দ্য ইউনিভার্স ইজ ডেভিলস।
আই কুড হ্যাভ ক্রিয়েটেড এ বেটার ওয়ার্ল্ড। সাধু বললেন, তার দুঃখ না থাকলে সুখ বুঝবেন কি করে? তখন বিবেকানন্দ বললেন, আওয়ার অনলি রিফিউজ ইজ ইন প্যান্থিজম। সবই ঈশ্বর, এই বিশ্বাসটুকু হলেই সব লেঠা চুকে যায়। আমি সব করেছি। অমলবাবু বললেন, আমি ইতিহাস পড়াই। ইতিহাসেরও একটা দিক আছে, ভারী ইম্পর্টেন্ট দিক, সেটা শোনো। এ তার অনেক পরের কথা, 1905 সালের কথা। একদিন কয়েক হাজার লোক সবিনয়ে এক দেশের রাজার বাড়ির সামনে গিয়ে দরবার করলে। গেটের সামনে বন্দুক নিয়ে পাহারা দিচ্ছিল সেপাই সন্ত্রী। তারা জিজ্ঞেস করলে, কি চাই? লোকেরা বললে, হুজুরের কাছে আমরা একটা দরখাস্ত পাঠাতে চাই। দরখাস্তখানা রাজার কাছে নিয়ে গেল তারা। অতি বিনীত দরখাস্ত। দরখাস্তে লেখা ছিল, উই কাম টু দ্য স্যার টু সিক ট্রুথ অ্যান্ড রিড্রেসেস। আমি এটা বাংলায় বিশ্লেষণ করছি। আমরা তোমার কাছে এসেছি, হে মহারাজ, সত্য ও ন্যায় বিচারের আশায়। আমাদের ওপর অত্যাচার করা হয়েছে। আমাদের মানুষ বলে গণ্য করা হয় না। আমাদের দাসের মতো ব্যবহার করা হয়, যাদের নীরবে দুঃখ ভোগ করতে হয়। আমাদের সহ্য শক্তির সীমা পেরিয়ে গেছে। হে রাজা, তুমি যে ঈশ্বরের কৃপায় শাসন করছো, সেই দিব্য আইনের সঙ্গে কি এই অন্যায়ের মিল আছে? মানুষের পক্ষে মরে যাওয়াই কি ভালো নয়? ভালো নয় কি সকল জনগণের পক্ষে মরে যাওয়া এবং পুঁজিপতিতে যারা শ্রমজীবী মানুষকে শোষণ করে তাদের বেঁচে থাকতে দেওয়া? তোমার প্রজাদের সহায়তা দিতে অস্বীকার করো না। তোমার ও জনগণের মাঝে যে প্রাচীর, তা ভেঙে দাও এবং জনগণের সঙ্গে একত্রে দেশ শাসন করো। আর তার খানিক পরেই ওপরের বারান্দা থেকে বলা নেই কওয়া নেই তাদের ওপর গুলি চলতে লাগলো। গুলির পর গুলি। সেই হাজার হাজার নিরীহ লোকের ওপর লক্ষ লক্ষ গুলির ঝাঁক এসে পড়তে লাগলো। হাজার হাজার মরে পড়ল লোক, কাতরাতে লাগলো, ছটফট করতে লাগলো যন্ত্রণায়। আর মজা এই যে ঠিক তার 12 বছর পরেই ঠিক সেই বারান্দা থেকে 1917 সালে একদিন আরেকজন লোক হাজার হাজার লোকের সামনে দাঁড়িয়ে বললেন, কমরেডস, ফিডিং পিপল ইজ এ সিম্পল টাস্ক। উই উইল টেক ফ্রম দ্য রিচ অ্যান্ড গিভ টু দ্য পোর, টেক মিল্ক ফ্রম দ্য রিচ অ্যান্ড গিভ টু দ্য চিলড্রেন অব দ্য ওয়ার্কার্স। হি হু ডাজ নট ওয়ার্ক শেল নট ইট। ওয়ার্কার্স রিসিভ কার্ডস, কার্ডস ব্রিং ফুড। কমরেডগণ, মানুষকে খাওয়ানো কোনো জটিল কাজ নয়। আমরা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের দেব, ধনীদের দুধ নিয়ে শ্রমিকদের সন্তানদের খাওয়াবো। যে কাজ করবে না সে খাবে না। শ্রমিকদের একটি করে কার্ড দেওয়া হবে, আর সেই কার্ডের মাধ্যমেই তারা খাবার পাবে। আগের বারান্দায় দাঁড়িয়ে যিনি গুলি ছুঁড়েছিলেন তিনি হলেন রাশিয়ার জার, আর শেষে যিনি বললেন তিনি হলেন লেনিন। আরও অনেক কথা কী সব বলেছিলেন অমলবাবু। সব ভালো করে বুঝতে পারেনি দীপঙ্কর, বেশি সময়ও ছিল না। ক্লাসে ঘণ্টা পড়তেই অমলবাবু চলে গিয়েছিলেন, আর যাবার সময় বলে গিয়েছিলেন, পরে তোমাকে এই সম্বন্ধে আরও অনেক কথা বলবো। কিন্তু তখন কি আর দীপঙ্করই জানতো যে সেই অমলবাবু এত শিগগির চলে যাবেন। কিন্তু আরেকদিন মাত্র এই নিয়ে কথা হয়েছিল অমলবাবুর সঙ্গে। তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার পর নতুন বিএ ক্লাসে ঢুকেছে। চুপ করেই বসেছিল দীপঙ্কর এক কোণে। রোল 73, রোল 73, দীপঙ্কর সেন। দীপঙ্কর দাঁড়িয়ে উঠে উত্তর দিলে, ইয়েস স্যার। অমলবাবু হঠাৎ প্রশ্ন করলেন, তুমি তোমার সেই কোশ্চেনটার উত্তর পেয়েছ? দীপঙ্কর কি বলবে ঠিক করতে পারলে না। বললে, এখনও ঠিক পাইনি স্যার। অমলবাবু বললেন, পাবে পাবে, এর উত্তর কারো কাছে জিজ্ঞেস করলে পাবে না, জীবন দিয়ে ওর সন্ধান করতে হবে।
তবে পাবে। লক্ষ্মীদি, বউবাজারের ঠিকানাটা সামনে এসে দীপঙ্কর ডাকলে। লক্ষ্মীদি। ভেতর থেকে কেউ সাড়া দিলে না। ভেতরে নিশ্চয়ই কেউ আছে, নইলে খিল বন্ধ কেন? আস্তে আস্তে কড়াটা নাড়তে লাগলো। বললে, লক্ষ্মীদি, দরজাটা খোলো, আমি দীপু। তবু কোনো সাড়া নেই। অনেকক্ষণ পর মনে হলো খুট করে যেন একটা শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। দীপঙ্কর ভেতরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু লক্ষ্মীদির চেহারা এ কি হয়েছে? একদিনের মধ্যেই এমন হয়ে গেল? লক্ষ্মীদি দরজাটা খুলে দিয়ে টলতে টলতে গিয়ে বিছানায় এলিয়ে পড়ল। ময়লা বিছানা, ময়লা চিট বালিশ, মাথার চুলগুলোও রুক্ষ, যেন বড় ক্লান্ত। বিছানায় পড়েই ওই পাশে মুখ ফিরিয়ে রইল। দীপঙ্কর আস্তে আস্তে বিছানার কাছে এগিয়ে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। লক্ষ্মীদি কিছুই বললে না তো। তারপর ডাকলে আস্তে আস্তে, লক্ষ্মীদি। কি হলো তোমার? শরীর খারাপ? জ্বর হয়েছে? দীপঙ্কর লক্ষ্মীদির ফর্সা কপালের ওপর হাত দিয়ে চমকে উঠেছে। বলে, এ কি, তোমার যে ভীষণ জ্বর লক্ষ্মীদি, এখন কি হবে? লক্ষ্মীদি শুয়ে শুয়ে উহ আহ করতে লাগল। কোনো উত্তরই দিলে না। দীপঙ্কর বললে, তুমি তো দেখছি সর্বনাশ বাঁধিয়ে বসলে। এই একগা জ্বর নিয়ে এরকমভাবে পড়ে থাকবে এখানে? কি হবে? কি দেখবে এখন? আমার কপালটা একটু টিপে দে তো দীপু। দীপঙ্কর খাটের উপর বসে লক্ষ্মীদির কপালটা টিপে দিতে লাগলো। যেন খুব আরাম হতে লাগলো লক্ষ্মীদির। চোখ বুজে বললে, আহ, খুব আরাম হচ্ছে রে। অনেকক্ষণ ধরে দুই হাত দিয়ে দীপঙ্কর কপালটা টিপতে লাগলো, আর লক্ষ্মীদি চোখ বুজে পড়ে রইল। একসময় দীপঙ্কর বললে, দাতারবাবু আর আসেনি লক্ষ্মীদি? লক্ষ্মীদি বললে, কাল এসেছিল, অনেক রাত্রিরে। তোমার অসুখের খবর জানে? দেখেছে, তখন জ্বর এলো। কিন্তু তোমাকে এই অবস্থায় ফেলে চলে গেলেন? খুব তো আক্কেল। আজকেও আসবেন নাকি? কি জানি, কিন্তু সেই মানুষটাই বা কি করবে বল? আহ। দীপঙ্কর বললে, বাহ, দাতারবাবুরই তো দোষ। তুমি মেয়ে মানুষ, তোমাকে এইখানে এই জ্বর অবস্থায় ফেলে তিনি চলে গেলেন। আমি হলে কিন্তু জেলই হোক আর পুলিশেই ধরুক, আমি ছেড়ে থাকতেই পারতুম না। তোমার অসুখ, এই সময় পুলিশের ভয়টাই বড় হলো। লক্ষ্মীদি শুধু একটা শব্দ করলে মুখ দিয়ে। বললে, ছি। তুমি ছি বলছো? কিন্তু আমি এখন কি করি? কোথায় ডাক্তার, কোথায় ওষুধ, এসব কে করে? কে টাকা দেয়? লক্ষ্মীদি কাঁদতে লাগলো, চোখ দিয়ে জল গড়াতে লাগলো। আর দীপঙ্কর সেই দিকে চেয়ে থেমে গেল। বলে, আমি দাতারবাবু সম্বন্ধে আর কিছুই বলবো না লক্ষ্মীদি, তুমি আর কেঁদো না। কিন্তু আমি এখন কি করি বলো তো? তোকে কিছুই করতে হবে না, তুই যেখানে থাকিস সেইখানে চলে যা, আমার যা হয় হবে। দীপঙ্কর বললে, তুমি তো বেশ বললে, বলাটা তো সহজ। তোমাকে এইরকম একলা ফেলে চলে যেতে পারি? তুই যা, যা এখান থেকে, তোকে আর মাথা টিপতে হবে না। এই বলে লক্ষ্মীদি দীপঙ্করের হাতটা ধরে ঠেলে দিলে। দীপঙ্কর খানিক্ষণ চুপ করে রইল। তারপর বললে, তোমরা দুই বোনই দেখছি সমান। আচ্ছা বেশ, আমি মাথা টিপব না। বেশ তো, যন্ত্রণা হোক না, আমার কি, তোমারই কষ্ট হবে। তারপর একটু চুপ করে থেকে বললে, সে যাকগে, কাল থেকে আমি আসবই না আর।
আমি তো না আসতে পেলেই বেঁচে যাই। ভালো কথা বললেও যদি রাগ হয় তাহলে আমি কি করতে পারি? এই যে কাল তোমার বোন আমাকে চড় মারলে, আমি তো সহ্য করলুম, কি আর করব? বক বক করিস নে দীপু, একে আমার জ্বর, তার ওপর। দীপঙ্কর উঠল, বললে, তাহলে আমি চলে যাই? যা, এবার গেলে কিন্তু আমি আর আসবো না, তা বলে দিচ্ছি। আর তোমার অসুখটা যদি বাড়াবাড়িও হয় তবু আমি দেখতে আসবো না, এই বলে রাখলুম। এই বলে দীপঙ্কর খানিকক্ষণ দাঁড়িয়ে রইল, দরজার দিকে এগিয়েও গেল। আবার বললে, যাই। তবুও লক্ষ্মীতে কিছুই উত্তর দিলে না। দীপঙ্কর এবার কাছে সরে এলো, বললে, তুমি দেখছি সত্যিই মুশকিলে ফেললে আমাকে। এদিকে আমি তোমার জন্য সতীকে টাকার কথা বলে রাখলুম, আর তার জন্য আমাকে দু কথা শুনতেও হলো। শেষকালে অনেক কষ্টে রাজি হলো 6,000 টাকা দিতে। টাকা দেবে সতী? হ্যাঁ। তুই আমার কথা বলেছিস নাকি? পাগল হয়েছ? তোমার কথা কখনো বলি? কিন্তু এইখানে থেকে তো দিতে পারবে না, বর্মায় পৌঁছে মনি অর্ডার করে পাঠিয়ে দেবে। এই তো সামনের মঙ্গলবার চলে যাচ্ছে কি না, সেইখানে গিয়েই বলেছে যেমন করে হোক গয়না বেচে হলেও টাকাটা পাঠিয়ে দেবে। লক্ষ্মীদের মুখে যেন একটা ক্ষীণ হাসি ফুটে উঠল, বলে, দেবে বলেছে? সত্যি? হ্যাঁ লক্ষ্মীদি, আমি তো অনেক করে রাজি করিয়েছি কালকে। তা রাজি কি আর সহজে হতে চায়? বলেছি 6,000 টাকা কোনো রকমে দিতেই হবে। তোমার বোন তো আর সোজা লোক নয়, সন্দেহ করেছিল তোমাকে, কিন্তু ওদের ধারণা হয়েছে তুমি আর কলকাতাতেই নেই। এদিকে আমারও একটা মুশকিল হয়েছে, দিনের বেলাতে আর সময় পাবো না। চাকরি হয়েছে একটা আবার। হয়েছে? হ্যাঁ, 33 টাকা মাইনে। সেখান থেকেই তো আসছি। সে এক বিচ্ছিরি চাকরি, তাই খুব মনটা খারাপ হয়ে আছে সকাল থেকেই। একে চাকরির ঝঞ্ঝাট, তার উপরে আবার তোমার এই সময় জ্বর হলো। এখন কি করি বলো তো? তারপর আরও কাছে সরে এলো, আবার বললে, এখন জ্বরটা কেমন আছে দেখি। কপালে হাত দিয়ে আবার দেখলে দীপঙ্কর, যেন একটু জ্বরটা কমেছে বলে মনে হলো। বললে, একটু কম মনে হচ্ছে, কিন্তু রাত্রে যদি আবার বাড়ে? এতক্ষণে লক্ষ্মীদির হাতের দিকে নজর পড়ল, বললে, লক্ষ্মীদি, তোমার চুড়ি? হঠাৎই বাইরে একবার কড়া নাড়বার শব্দ হতে লক্ষ্মীদি বললে, ওই শম্ভু এসেছে, দরজাটা খুলে দে। আশ্চর্য, দীপঙ্কর অবাক হয়ে গেল। লক্ষ্মীদি কি করে বুঝতে পারলে? তাড়াতাড়ি দরজা খুলে দিতেই দাতারবাবু ঢুকলেন। লক্ষ্মীদি বললে, তুমি এমন সময়? দীপঙ্কর কাঠ হয়ে দাঁড়িয়েছিল। দাতারবাবু সোজা এসে ঘরে ঢুকলেন। একবার দীপঙ্করের দিকেও চেয়ে দেখলেন, তারপর লক্ষ্মীদির দিকে এগিয়ে গেলেন। বললেন, তুমি কেমন আছো? লক্ষ্মীদি বললে, কেন এলে তুমি? কেউ দেখতে পায়নি তো? দাতারবাবু দীপঙ্করের দিকে চাইলেন আর বললেন, দীপুবাবু, তুমি কতক্ষণ? দীপঙ্কর বললে, আপনি তো আমাকে বলেননি লক্ষ্মীদি এখানে আছে, আর আপনার একই চেহারা হয়েছে। দাতারবাবু কথাটা শুনে হাসলেন। দীপঙ্করের মনে পড়ল সেই আগেকার কোট প্যান্ট পরা চেহারাটা। এক মুখ দাড়ি গজিয়েছে, অনেক রোগাও দেখাচ্ছে, গলার শিরগুলো যেন বেরিয়ে গেছে। সমস্ত চেহারাটাই যেন অভাব আর উদ্বেগের স্পষ্ট ছাপ। এমন তো হওয়া উচিত নয়। লক্ষ্মীদি বললে, কিছু ব্যবস্থা হলো? কিছু খবর পেলে? দাতারবাবু বললেন, তুমি ভেবো না, একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। এক এক করে আমি পার্টিদের সঙ্গে দেখা করবার চেষ্টা করছি। বর্মায় আমার পুরনো পার্টিদের চিঠিও লিখেছি। দীপঙ্করের মনে আছে দাতারবাবুকে যেন বড় উদ্বিগ্ন দেখাচ্ছিল সেই দিন।
যে লোক বর্মায় একদিন ব্যবসা করতে গিয়ে সাফল্যে শিখরে উঠেছিল, সেই দাতার বাবুই আবার এইখানে এই কলকাতায় এসে পথে বসতে চলেছে। এতদিনকার সমস্ত অভিজ্ঞতা, সমস্ত সঞ্চয় যেন তার নিঃশেষ হয়ে গেছে। বর্মা ছিল প্রথম বিশ্বযুদ্ধের আমল। 5 গুণ দাম দিয়ে, 10 গুণ দাম দিয়ে তখন মাল বিক্রি করেছেন দাতারবাবু। আর এইখানে তখন 1930 সালের কলকাতার পৃথিবীজোড়া হাহাকারের অবস্থা। 1929 সাল থেকেই শুরু হয়েছিল। জাহাজ আর আসে না কলকাতার জেটি ঘাটে, যদিও বা আসে তাতে মাল নেই, কেনা বেচা হয় সামান্য। বড় বড় মার্চেন্ট আপিস মাথায় হাত দিয়ে বসল, মোটা মোটা ডিউটি বসলো মালের ওপর। আপিসে আপিসে লোক ছাঁটাই হতে লাগলো, চাকরি যেতে লাগলো বহু লোকের। তার উপর চাকরিও আর হয় না কারো। চাল ডালের দাম হু হু করে কমছে, কমবার সঙ্গে সঙ্গেই মাল বেচা বন্ধ করলে আড়তদার। ওদিকে ইংরেজদের দেশে পাউন্ডের বাজার দর কমিয়ে দিয়েছে। আমেরিকা শেয়ার মার্কেটে লগ্নির কারবার হু হু করে পড়ছে। তখন বেচবার পালা। টাকা নেই, মাল নেই, কেনা বেচাও নেই। সবাই হাত উঁচু করে কড়িকাঠের দিকে চেয়ে বসে আছে। আকাল আকাল এসেছিল পৃথিবীতে সেই 1930 সালে। সমস্ত ডালহৌসি স্কোয়ারের মার্চেন্ট আপিসগুলো কারবার গুটোবার কথা ভাবছে তখন। পটাপট ব্যাংকের দরজায় তালা পড়ছে। অথচ ঠিক সেই সময় দীপঙ্কর যে কীভাবে হঠাৎ চাকরি পেয়ে গিয়েছিল, সেটাই এক আশ্চর্য ঘটনা। দাতারবাবু বললেন, শেয়ারের দরটা হঠাৎ না পড়লে আমার এমনটা হতো না, আমি বুঝতেই পারিনি। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কিন্তু এখন লক্ষ্মীদের কি হবে তাহলে? লক্ষ্মীদের এই জ্বর, আর ওইদিকে আপনি বাড়িতে আসতে পারছেন না। বাড়ি ভাড়া, খাওয়া খরচ কোত্থেকে আসবে সব? লক্ষ্মীদি ধুকতে ধুকতেই বকে দিলে, বললে, দেখছিস না ভাবনায় অস্থির হচ্ছে মানুষটা, তার উপর তুই আবার ওই কথা বলছিস? দীপঙ্কর বললে, কিন্তু তোমাকে এখানে কে দেখবে বলো? তোকে অত ভাবতে হবে না। লক্ষ্মীদি খুব রেগে গেল। দাতারবাবুকে বললে, তোমার নিজের শরীরটার দিকেও নজর দিও, তোমার জন্য আমার খুব ভয় হচ্ছে। দাতারবাবু আবার হাসলেন, কিছুই বললেন না। বলবার যেন মুখই নেই তার। দীপঙ্কর বললে, আপনি হাসতে পারছেন দাতারবাবু, কিন্তু লক্ষ্মীদির অবস্থার কথাটা একবার ভাবুন। আসলে তো আপনিই দায়ী এর জন্য। দীপঙ্কর দীপঙ্কর আরও গলা চড়িয়ে দিলে, বললে, তুমি আমাকে থামতে বলো না লক্ষ্মীদি, আমি থামব না। দাদারবাবু জানেন না কি সর্বনাশ তোমার করলে। এখন বাড়িতেও যাওয়ার উপায় নেই, এখন থাকারও কোনো উপায় নেই। এখন কি করবে তোমরা শুনি? কথার উত্তরে দুজনেই কিছু বললে না। দীপঙ্কর দুজনের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করলে, বলো শুনি, কি করবে তোমরা? আমি শুনে তবে এখান থেকে যাব। লক্ষ্মীদি কি যেন একটা বলতে যাচ্ছিল, দাতারবাবু থামিয়ে দিলেন। তোমাদের একদিন আমি কত উপদেশ দিয়েছি, কত সান্ত্বনা দিয়েছি, কিন্তু আজ আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। কিন্তু ভুল হয়েছে বললেই সব মিটে যাবে? একটা উপায় বার করতে হবে না? জানেন তো লক্ষ্মীদি কত বড় লোকের মেয়ে, কত আদরে কত আরামে মানুষ। এখন আপনার জন্যই তো এই সর্বনাশটা হলো। দাতারবাবু ম্লান হাসি হাসতে লাগলেন, বললেন, সর্বনাশ কি শুধু আমাদেরই? সারা পৃথিবীর সর্বনাশ হয়ে গেছে যে, তার তো খবর রাখো না। জানো, আমেরিকায় 5,000 ব্যাংক বন্ধ হয়ে গেছে, ইংল্যান্ডে 5 লক্ষ লোক বেকার হয়ে গেছে, ইটালিতে ছেলেরা চাকরি পাচ্ছে না, তাই রাস্তায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে। দীপঙ্কর কোনো উত্তরই দিতে পারলে না কিছুক্ষণের জন্য। লক্ষ্মীদি যেন সান্ত্বনা দেবার সুরে বললে, তুমি ওর কথায় কান দিও না, ও ছেলে মানুষ, ওর কথায় তুমি কিছু মনে করো না। দীপু, তুই এখন যা। দীপঙ্কর বললে,
কিন্তু তোমরা এখন কি করবে তাই বলো। লক্ষ্মীদি বললে, আমরা মরব, না খেয়ে মরব। তোর কি তোর কি দরকার জেনে? দাতারবাবু বললেন, না না দীপু, শোনো, আমিও ভাবছি কি করা যায়। এরকম বিপদ এই প্রথম নয় জীবনে, আরও অনেক বিপদের জন্য তৈরি হয়ে আছি। তোমারও সামনে বড় জীবন পড়ে আছে, তোমারও অনেক ঝড়ঝাপটা আসবে। আমি টাকার চেষ্টায় আছি, টাকার জোগাড় করতে পারলেই সব বিপদ থেকে উদ্ধার পেয়ে যাব। তোমার লক্ষ্মীদির জন্য আমারও কম ভাবনা নেই। তোমার লক্ষ্মীদিকে আমি কোনো কষ্ট দেব না। দীপঙ্কর বললে, আমি তো সেই টাকার কথাটা বলতেই এসেছিলাম। টাকা? তুমি দেবে টাকা? দীপঙ্কর বললে, দেব। আমার নিজের কোনো টাকা নেই, কিন্তু লক্ষ্মীদির জন্য আমি সব রকম চেষ্টা করেছি। কিন্তু একটু দেরি হবে। সতী বর্মায় যাচ্ছে, সেখান থেকে গিয়েই পাঠিয়ে দেবে বলেছে। লক্ষ্মীদি বলে উঠল, কবে যাচ্ছে সতী বর্মায়? মঙ্গলবার যাচ্ছে। আমি তোমার কথা কিছুই বলিনি, শুধু বলেছি আমার দরকার। দাতারবাবু বললেন, কে, সতী? লক্ষ্মীদি বললে, হ্যাঁ, সতী ইচ্ছে করলে দিতে পারে। আর দীপুকে সতী একটু পছন্দও করে দেখেছি। দীপুর মার সঙ্গেও ভাব। আর সতীর নিজের যা গয়না আছে তার দাম অনেক। দীপঙ্কর বললে, আর সতী যদি নাও দেয়, আমাদের অঘোর দাদুর অনেক টাকা আছে, আর সিন্দুকটাও আমাদের ঘরেই থাকে। কথাটা শেষ হবার আগেই দরজায় আবার কড়া নড়ে উঠল। লক্ষ্মীদি ভয় পেয়ে গেল। দাতারবাবু বললেন, ওই এসেছে। এই বলে দাতারবাবু সোজা উঠে গিয়ে দরজাটা খুলে দিলেন। একটা কোট প্যান্ট পরা ভদ্রলোক ঘরে ঢুকলেন। দাতারবাবু তাকে নিজের মহারাষ্ট্রীয় ভাষায় কি যেন সব বলে জিজ্ঞেস করলেন। দুজনেই সেই ভাষাতে কিছুক্ষণ গড়গড় করে কথা বলতে লাগলেন। ভদ্রলোক এসে বসলেন একটা চেয়ারে। একবার দীপঙ্করের দিকে চেয়ে দেখলেন। দাতারবাবুরই স্বজাতি হয়তো, দাতারবাবুরই হয়তো বন্ধু কিংবা ভাই। বড় আড়ষ্ট হয়ে উঠল দীপঙ্কর। এবার উঠে গেলেই ভালো হয়। সন্ধেবেলা কিরণ আসবে, তার সঙ্গেও যেতে হবে ভজুদার কাছে। এখনই বোধহয় বিকেল পার হয়ে গেছে বাইরে। লক্ষ্মীদি যেন একটু সুস্থ হয়েছে এখন, মুখ চোখ স্বাভাবিক হয়েছে। দীপঙ্কর লক্ষ্মীদির আরও কাছে সরে এলো, বললে, লক্ষ্মীদি, এখন তোমার জ্বরটা কেমন? লক্ষ্মীদি এক মনে ওদের দিকে চেয়ে কথা শুনছিল। ওদের ভাষাও লক্ষ্মীদি বুঝতে পারে নাকি? দীপঙ্করের হঠাৎ বড় নিঃসঙ্গ মনে হতে লাগল। লক্ষ্মীদি? লক্ষ্মীদি এতক্ষণে মুখটা ফেরালে, বললে, কি রে, এখন তোমার জ্বর আছে নাকি দেখি? দীপঙ্কর লক্ষ্মীদির কপালে হাত দিলে। জ্বরটা একটু কম বলে মনে হলো। বলে, আর দিন কতক তুমি দাতারবাবুকে মুখ বুজে থাকতে বলো, তার মধ্যেই টাকাটা ঠিক এসে যাবে। সতী কথা দিয়েছে, সতীর কথার খেলাপ করবে না। টাকাটা এলেই আমি নিজে হাতে করে এনে দিয়ে যাব তোমাকে। লক্ষ্মীদি বললে, শম্ভুও চেষ্টা করছে, তা তুই যদি এনে দিতে পারিস তাহলে খুব উপকার হয় আমাদের। দাতারবাবু এইবার মুখটা ফেরালেন এই দিকে, বললেন, আচ্ছা দীপুবাবু, তুমি তাহলে এখন এসো, তোমার আবার দেরি হয়ে গেল। দীপঙ্কর উঠল, বললে, আমি আবার আসবো কিন্তু দাতারবাবু, আমি এসে লক্ষ্মীদিকে দেখে যাব। নতুন ভদ্রলোকটিও দীপঙ্করের দিকে চেয়ে দেখছিল। লোকটাকে মোটেই ভালো লাগছিল না দীপঙ্করের। যে সে যখন তখন লক্ষ্মীদির কাছে আসবে নাকি? ওরা তো জানেই না লক্ষ্মীদি কত বড় লোকের মেয়ে, কত আরামের মধ্যে মানুষ, কত আদরের মধ্যে মানুষ। আজ লক্ষ্মীদির দুর্দশার মধ্যে যে সে দয়া দেখাতে আসছে। আর অতই যদি দয়া, তো 6,000 টাকা দিয়ে দিলেই হয়। দীপঙ্কর যেমন চেষ্টা করছে, তেমন চেষ্টা করো না দেখি। তোমাদের কত দরদ, কত মুরদ। তোমরা তো দীপঙ্করের চেয়ে বয়সে অনেক বড়, অনেক বড়।
চাকরিও করো, তাই এই বিপদের সময় সাহায্য করো না লক্ষ্মীদিকে। তা তো পারবে না, কেবলই যখন তখন ঘরের মধ্যে এসে গজর গজর করতে পারবে। তা বাড়ি ভাড়াটাও দাও না দেখি মাসে মাসে। তাহলে আমি আসি লক্ষ্মীদি। আয়। রাস্তায় বেরিয়েও যেন কিছুই ভালো লাগলো না। আরও অনেকক্ষণ থাকতে ইচ্ছে করছিল লক্ষ্মীদির কাছে। লক্ষ্মীদির কপালটা টিপে দিতে ইচ্ছে করছিল, কিন্তু ওরা আসবার পর আর ভালো লাগলো না। আর দাতারবাবুই বা আসে কেন লক্ষ্মীদির কাছে? এইখানে না এসে তো টাকার চেষ্টা করলেই হয়, তাতে অন্তত কাজের কাজ কিছু হয়। সবাই খারাপ। সত্যি দাতারবাবু লোকটা মোটেই ভালো নয়, একটু যদি আক্কেল থাকে। দীপঙ্করের চোখের সামনে সমস্ত ডালহৌসি স্কোয়ারটা যেন হঠাৎ অন্ধকার ঠেকল। আগের দিন যেন অনেক ভালো লেগেছিল। সেই কিড স্ট্রিটটা দিয়ে টেগার সাহেবের গাড়িটা আসছিল, আর এমন সময় বোমাটা ফেটেছে। জায়গাটা তখনও কয়েকটা পুলিশ দাঁড়িয়ে আছে। সকাল থেকেই খারাপ লাগছিল, সেই অফিসে যাওয়ার পর থেকে। সেই কেজি দাসবাবু আর জার্নাল সেকশন মনে পড়লেই যেন মাথাটা খারাপ হয়ে যায়। মনে হয় যেন এত বড় খোলা পৃথিবী, আর এইখান থেকে চিরকালের জন্য তার নির্বাসন হয়ে গেছে। বাড়ির কাছে আসতে দূর থেকে দুনি কাকা ডাকলে, আয় দীপু, শোন। কিরে, তোর নাকি চাকরি হলো আজ? দীপঙ্কর কাছে গিয়ে বললে, হ্যাঁ দুনিকা। ভালো ভালো, খুব ভালো। তা তোর যে মতিগতি ফিরেছে এটাও তো ভালো। এইবার থেকে একটা কাজ করবি জানিস, একটা কাজ করবি। কি কাজ? দুনি কাকা বললে, যদি চাকরিতে উন্নতি করতে চাস তাহলে এক কাজ করবি, রোজ আপিসে গিয়ে তোদের সাহেবদের আয়াদের একবার করে সেলাম করবি, জানিস? পঞ্চাদা বললে, কেন? আরে আমাদের আপিসের কি হলো? আমাদের সুপারিনটেন্ডেন্ট ওই হরতন সাহেব বিলে চলে গেল, আর যাবার সময় তার আয়ার ছেলেকে সেই চাকরিতে বসিয়ে দিলে। কিন্তু আমাদের চোখে তো আর ধুলো দিতে পারলে না। দেখলাম এক রং এক মুখ এক সব। তা সেই আয়াটারও কপাল মায়েরি, সেও বিলেতে চলে গেলে সাহেবের সঙ্গে। তার দীপঙ্করেরও বাহাদুরি আছে দুনিকা। ট্রেড ডিপ্রেশনের আমলে চাকরি তো একটা জোগাড় করলে। দেখিস বাবা, সাহেবদের মন জুগিয়ে চলবি, বুঝলি? বাপ মা তুলে গালাগালি দিলেও যেন মন খারাপ করিস নে, বুঝলি? বলবি, ইয়েস স্যার। ওই মেয়ে মানুষের সিথি সিঁদুর আর বেটা ছেলের চাকরি একবার ঘুঁজলে আর সহজে জোটে? সত্যি সেসব কথা এখন যেন কল্পনা করাও শক্ত। সেই 1929, 1930, 31, 32 সালের জীবন। সমস্ত পৃথিবীটাই যেন অন্যরকম ছিল। খবরের কাগজের মাথায় যেই দিন যাদের নাম বড় বড় ছাপার অক্ষরে উঠত, সেই চিয়াং কাইশেক অত বড় লিটার আর হয় না। 1928 সালে সৈন্য সামন্ত নিয়ে পিকিং দখল করে বসেছে। তোলপাড় হয়ে গেল পৃথিবীতে। বীরের বাচ্চা বটে, সাচ্চা মানুষ। সবাই বলতে লাগলো, ইন্ডিয়ার যদি চিয়াং কাইশেকের মতো একটা লিডার থাকতো তাহলে আর আমাদের ভাবনা। আর ওইদিকেই চোখের সামনে রয়েছে কামাল পাশা, সারা দেশটাকে একেবারে শায়েস্তা করে দিয়েছে ঢেলে সেজে। আর ডেমোক্রেসি টেসি সব বাজে কথা। আসল কথা হলো ন্যাশনালিজমের ঢেউ লেগেছে ইটালিতে, জার্মানিতে, টার্কিতে, সর্বত্র। সবাই চায় ডিকটেক্টর। যাদের দেশের অবস্থা ভালো তারা ডেমোক্রেসি, কিন্তু গরিব দেশের জন্য চায় ডিকটেক্টর। আর সেই ডিকটেক্টর হলো ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আমেরিকায়, হিটলার হলো জার্মানিতে, মুসোলিনি হলো ইটালিতে, আর রাশিয়াতেও হলো তাই। যেখানেই অরাজক সেখানেই গজে উঠল বীর চিয়াং কাইশেকের মতো বীরের বাচ্চা। বাহবা পড়ে গেল পৃথিবীতে। কোথাও খাবার নেই, চাকরি নেই, টাকা নেই। ছোট ব্যবসা, বড় ব্যবসা, আড়তদার, গোলাদার, মহাজন, কারখানার মালিক সবাই মাথায় হাত দিয়ে বসে পড়েছে।
কি হবে, কি হবে? ডালহৌসি স্কোয়ারের আপিসে কেরানিরা দুর্গা নাম জপ করতে করতে আপিসে যায়, আর তারপর হঠাৎ গিয়ে শোনে একদিন তার নোটিশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে আর ভগবানের নাম করে সান্ত্বনা খোঁজে। চিকেন পক্সে 1 মাস ছুটির পর আপিসে গিয়ে দেখে তার চেয়ারে আরেকজন বসে আছে, কম মাইনের লোক। সাহেব দুঃখ করলেন, সরি হলেন, রিগ্রেট করলেন, আর ভবিষ্যতে খোঁজ নিতে বললেন। লোকে মার্চেন্ট আপিসের কেরানিকে আর জামাই করতে চায় না, বলে ওতে চাকরির স্থিরতা নেই, আজ আছে কাল নেই। আর ঠিক এই সময়ে ইন্ডিয়ার সাইমন কমিশন এসে ফিরে গেছে, গো ব্যাক সাইমন। আর এই সময়ে ব্যারেন আউরেন ভাইসরয় হয়ে এসেছে দিল্লিতে। এই সময়ে লাহোর সুভাষ বোসের দল 26শে জানুয়ারিকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করেছে। এই সময়ে গান্ধীজি বেআইনি নুন তৈরি করতে মার্চ শুরু করেছেন। সবাই জেলে, লাঠি পড়েছে সত্যাগ্রহীদের মাথায়। খবরের কাগজে সব খবর ছাপানো বন্ধ। আর ঠিক এই সময় একদিন এক ক্লাবে সাহেব মেমেদের খুব ভিড়। ডিনার খাওয়া চলছে, নাচ গান পান ভোজন পুরো দমে চলছে। বাইরে নেটিভ পাহারাদার চিৎকার করে উঠল, হল্ট, হু কামস দেয়ার ফ্রেন্ডস? আর সঙ্গে সঙ্গে একটা গুলি এসে বিঁধল পাহারাদারের বুকে। ক্লাবের ভেতরে তখন গুলির শব্দ শুনে হইচই পড়ে গেছে। খবর পেয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উইলসন সাহেব এসে পড়ল, আর সঙ্গে সঙ্গে পুলিশ সুপার। সার্জেন্ট মেজর ফায়ার খেতে খেতে মেম সাহেবকে রেখে বাইরে আসতেই বুকে গুলি লেগে টলে পড়ল। বিবি ফেরেল ছোট বাচ্চা মেয়েটাকে নিয়ে সামনে এসে কেঁদে পড়ল, ফর গড সেক, ডোন্ট ডোন্ট। আর তারপর 2 দিন ধরে টেলিগ্রাফ নেই, টেলিফোন নেই, ট্রেন নেই, কিছুই নেই। সেদিন কয়েকটা বাঙালি ছেলের কাছে ভারতবর্ষের একটি এলাকায় 2 দিনের জন্য একেবারে স্বাধীন হয়ে গেল। আর চট্টগ্রাম, 1930 সালের চট্টগ্রামের সঙ্গে আয়ারল্যান্ডের প্রথম বিদ্রোহের ঘোষণার তারিখটাও একাকার হয়ে গেল, 18 এপ্রিল 1930। আর আশ্চর্য, ঠিক এই সময়েই দীপঙ্করও রেল অফিসের চাকরি হয়ে গেল। বাড়িতে ঢুকেই মা এগিয়ে এলো, বললে, এত দেরি হলো যে বাবা? মার হাতে বোধহয় পুজোর ফুলের প্রসাদ ছিল। বললে, মুখ হাতটা ধুয়ে নে, প্রসাদ দেব। আজ যেন একটু বেশি আদর, একটু বেশি খাতির মার কাছে। আজ যেন সব কিছুই অন্যরকম। আজ যেন দীপঙ্করের মূল্য বেড়ে গেছে মার কাছে। তার 33 টাকার যোগ্যতা যেন সংসারের কাছে কাগজে কলমে প্রমাণিত হয়ে গেছে। আর কি চাই? মানুষের এর চেয়ে বেশি আর কি বা চায়? মা বললে, হ্যাঁ রে, ওই বাড়ির কাকিমাকে প্রণাম করিস নি? এখন যাব মা? যা যা যা, এক্ষুনি যা, শুনে খুব খুশি হবে। দীপঙ্কর তাড়াতাড়ি উঠলে। কাকিমাকে অবশ্য প্রণাম করতে হবে, আর কাকাবাবুকেও। কিন্তু কাকাবাবু কি এত সকাল সকাল বাড়িতে ফিরেছেন? আজকাল রোজই তো প্রায় কাকাবাবু বড় দেরি করে ফেরেন। অনেক সময় বিকেলবেলা একবার বাড়ি ফিরে জামা কাপড় বদলে আবার চলে যান। কাকাবাবুর আপিসে বোধহয় খুব কাজ পড়েছে। আর সত্যি, আগের রাত্রে স্বপ্নটার কথা মনে পড়ল। আশ্চর্য, বড় আশ্চর্য স্বপ্নটা। এমন আশ্চর্য স্বপ্নও মানুষে দেখে? হয়তো দেখা হলে ক্ষমা চাইবে সতী। অত জোরে চটটা মেরেছিল, রাত্রেও ব্যথাটা ছিল, টনটন করছিল গালটা। সত্যি, কেন যে চড় মারলে? অকারণেই, কোনো কারণই ছিল না তার। টাকা চাওয়াটা কি তার এতই অন্যায় হয়ে গিয়েছে? 6,000 টাকা আর সতীর কাছে কতটুকু? কিছুই না। দীপঙ্কর সতীদের বাড়িতেই ঢুকলো আস্তে আস্তে। দীপঙ্কর বাবু? দীপঙ্কর পিছন ফিরে দেখলে বেশ অন্ধকার গলি। তবু সিঁড়ির ধাপ কটা নেমে এসে দীপঙ্কর চিনতে পারলে সেই দিনের সেই ছেলেটা।
সাউথ সারবাবান কলেজের সামনে, যাকে কিরণ বলে একদিন ভুল করেছিল। দীপঙ্কর বললে, আমাকে ডাকছেন? ছেলেটা বললে, হ্যাঁ, কিরণ আপনাকে ডাকছে। কিরণ? কোথায় কিরণ? চলুন না, দাঁড়িয়ে আছে ওখানে। ছেলেটা আগে আগে চলতে লাগলো, আর দীপঙ্কর চলল সঙ্গে সঙ্গে। ঈশ্বর গাঙ্গুলি লেন দিয়ে বেরিয়ে নেপাল ভট্টাচার্য স্ট্রিটের শেষাশেষি একটা গলির মুখের অন্ধকারের আড়ালে কিরণ চুপ করে তখন দাঁড়িয়েছিল। ওই যে কিরণ। সামনে এগিয়ে গিয়ে দীপঙ্কর বললে, কিরণ, তুই কি রে? তুই মোটেই বাড়ি যাস না, তোর মা সেদিন খুঁজছিল। বাড়ির কথা থাক, চল ভজুদার সঙ্গে দেখা করবি, চল, তোকে দেখতে চেয়েছেন। ভজুদা? সেই ভজুদার মতো লোক তার সঙ্গে দেখা করতে চেয়েছে? বিগলিত হয়ে গেল দীপঙ্কর। নিজেকে হঠাৎ বড় বড় বলে মনে হলো। কিরণের জন্যও তার গর্ব হলো। খবরের কাগজে যেসব বড় বড় ঘটনা ঘটে, কিরণ সেই ঘটনার সঙ্গে জড়িত। কিরণ ম্যাট্রিক ফেল, আর দীপঙ্কর বিএ পাস। তবুও কিরণের যেন নাগাল পাওয়া আর সম্ভব নয়। দীপঙ্কর বললে, তোর ঠিকানায় একটা মানি অর্ডার আসবে আমার নামে, তোর বাড়ির ঠিকানায়। কিন্তু আমি যে বাড়িতেই থাকি না রে, আমার তো কোনো ঠিক ঠিকানাই নেই। সে যদি নাও থাকি, আমার মাকে তুই বলে রাখিস, পিয়ন এলে মা তোকে ডেকে দেবে। যে ছেলেটা দীপঙ্করকে ডেকে এনেছিল সে এক ফাঁকে চলে গেছে, আর কখন যে চলে গেছে টেরও পায়নি দীপঙ্কর। হঠাৎ খেয়াল হলো, নেপাল ভট্টাচার্য লেনের তেলের আলোটার নিচে দীপঙ্কর একলা কিরণের সঙ্গে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে কথা বলছে। আশেপাশে কেউ কোথাও নেই। অস্পষ্ট আলোয় এতক্ষণ যেন দীপঙ্কর কিরণের মুখখানা ভালো করে দেখলে। আগের দিন সেই ডালহৌসি স্কোয়ারের গণ্ডগোলের মধ্যে যেন ভালো করে দেখা হয়নি। হঠাৎই দীপঙ্করের মনে হলো, অনেক দিনের অনেক সুখ দুঃখের সঙ্গীর সঙ্গে যেন এই কয়েক মাসের মধ্যেই তার বিচ্ছেদ হয়ে গেছে। কিরণ যেন কত বড় হয়ে গিয়েছে। কিরণের মুখে দাড়ি গোঁফ ফুটে উঠেছে। সেই ফর্সা নরম মুখখানা যেন কর্কশ হয়ে উঠেছে এই কয় মাসের মধ্যেই। আর শুধু বিচ্ছেদই নয়, কিরণ যেন তাকে অতিক্রম করে অনেক উঁচুতে উঠে গেছে। গলির ভেতর দিয়ে চলতে চলতে কিরণ কোনো কথা বলছিল না, এই দিক ওই দিক ভালো করে তাকাচ্ছিল। দীপঙ্কর বললে, কোথায় যাচ্ছি রে আমরা? কিরণ বললে, তোকে তো বলেছি ভজুদার কাছে। ভজুদা কোথায়? চল না, নিয়ে যাচ্ছি আমি। কিরণের সঙ্গে চলতে চলতে যেন নিজেকে আবার বড় ছোট বলে মনে হচ্ছিল দীপঙ্করের। সে তো সামান্যই ছিল, কিন্তু রেলে চাকরি নেবার সঙ্গে সঙ্গে যেন আরও যৎ সামান্য হয়ে গেছে, আরও তুচ্ছ, আরও অকিঞ্চিতকর। সব কথা শুনে কিন্তু কিরণ নিরুৎসাহ করলে না, বললে, সে ঠিক আছে, তুই চাকরি কর, চাকরি করতে কোনো ক্ষতি নেই, কিন্তু যেন দাসত্ব করিস নে। কিন্তু চাকরি মানেই তো দাসত্ব। কিরণ বললে, দূর, তা কেন? মনটাই হচ্ছে আসল, মনটাকে স্বাধীন রাখবি। যেতে যেতে অনেক কথাই বললে কিরণ। দেহের সঙ্গে মনটাকেও গড়ে তুলতে হবে। আয়ারল্যান্ডে কি হয়েছিল, ইটালিতে কি হয়েছিল, রাশিয়াতে কি হয়েছিল, সব বই তো পড়িয়েছে কিরণ দীপঙ্করকে। সেই রকম করতে হবে আমাদের দেশেও। দীপঙ্কর হঠাৎ জিজ্ঞেস করলে, টেগার সাহেবকে তুই যে মারলি, তোর ভয় করলে না? কিরণ বললে, আরে ব্যাটা বড় জ্বালাচ্ছিল ভাই, রোজ আমার বাড়ির সামনে ঘুরঘুর করছিল। ওই ব্যাটাকে না মারতে পারলে কিছুই হবে না। সেই দিন বড় জোর ফসকে গেছে, একটুর জন্যই বেঁচে গেল। এইবার দেখে নেব। আবার মারবি? চুপ। মনে হলো যেন একজন লোক তাদের দিকে সন্দেহজনক দৃষ্টি দিচ্ছে। সব রাস্তাটাই প্রায় আধো অন্ধকার। কিরণ কোথা দিয়ে কোন গলির ভেতরে কার বাড়ির উঠোনের পাশ দিয়ে একেবারে হাজরা রোডের মোড়ে নিয়ে এনে ফেললে।
এসব রাস্তা দীপঙ্করের চেনা। এসব রাস্তা দিয়েই এককালে দুজনে কত ঘুরেছে। দুজনে লাইব্রেরির জন্য চাঁদা আদায় করে বেরিয়েছে। পৈতে বিক্রি করেছে কিরণ। তবু যেন আজ এই রাস্তাগুলো বড় রহস্যময়, বড় রোমাঞ্চময় বলে মনে হচ্ছে দীপঙ্করের কাছে। সকাল থেকেই আপিসের জন্য মনটা বিষিয়ে উঠেছিল, আর এখন সেই মনটাই আবার যেন তার চাঙ্গা হয়ে উঠল। এখনও যেন আশা আছে। চাকরি করলেই মনুষ্যত্ব একেবারে চলে যায় না। চাকরি করেও অনেক কাজ করা যায়। চাকরি করেও দেশ সেবা করা সম্ভব। মনে আছে তখনকার দিনে বাংলাদেশের ছেলেরা যেন অন্যরকম ছিল। এদিকে স্কুলের প্রাণমথবাবু বলতেন চরিত্র গঠন করতে। পার্কে পার্কে বক্তৃতায় স্বদেশী প্রচার চলত। সত্য কথা বলতে হবে, সত্য আচরণ করতে হবে, মাতৃভূমি সেবা করতে হবে। অনেক কথাই তখন ছেলেদের কাছে বেদবাক্য হয়ে উঠেছিল। স্বদেশীর সঙ্গে সঙ্গে ছিল বিলিতি বয়কট। সিগারেট খাওয়া, চা খাওয়া পাপ বলে মনে হতো তখন। আরও মনে আছে আরেকজনের কথা, গোপীনাথ সাহা। কিরণ বললে, ছোটবেলায় গোপীনাথ সাহার কথা মনে আছে তোর? সেও পারেনি, ফসকে গিয়েছিল।